নমস্কার। আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে আগত আপনাদের সকলকে স্বাগত। আমি অরূপ চক্রবর্তী এবং রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় সাংসদ প্রতিমা মণ্ডল। আমরা আপনাদের স্বাগত জানাই। আজকে ইতিমধ্যে আপনারা খবর পেয়েছেন যে আরও একজন মানুষ বিএলও রিঙ্কু তরফদার তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আমরা আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন শুরু করার আগে আমাদের টেকনিক্যাল টিমকে অনুরোধ করব একটা অডিও ভিজুয়াল আপনাদের সামনে উপস্থাপিত করার, তারপরে আমরা আমাদের বক্তব্যে আসছি। ছবিগুলো এই ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এটি কার্যত আজকে রিঙ্কু দেবী চলে যাওয়ার আগে তার লেখা সুইসাইড নোট। আমি স্লাইডগুলো পরপর দেখানোর জন্য অনুরোধ করব। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজেও তার টুইটার হ্যান্ডেল থেকে শোকবার্তা জ্ঞাপন করেছেন, টুইট করেছেন। আমরাও গভীরভাবে মর্মাহত। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের রাজ্যে এখনো অবধি মোট 41 জন মানুষ, যাদের মধ্যে অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে, কয়েকজন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এদের মধ্যে 31 জন আমাদের সহনাগরিক, যারা এসআইআরের আতঙ্কে নিজেদের প্রাণ বিসর্জন দিতে বাধ্য হয়েছেন, এবং 6 জন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি, এবং 3 জন বুথ লেভেল অফিসার বিএলও। আপনারা ইতিমধ্যেই জানেন নমিতা হাসদা মেমারির, শান্তিমণি এক্কা মালবাজার, এবং আজকে কৃষ্ণনগরের রিঙ্কু তরফদারের ঘটনা। তপতি বিশ্বাস বলে আরেকজন বিএলও, তিনি কোন্নগরের, তিনি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি রয়েছেন। এই মৃত্যুর দায় কার? আজকে রিঙ্কু দেবীর সুইসাইড নোট কার্যত একটা আই ওপেনার, কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে কি নিদারুণ যন্ত্রণার মধ্যে দিয়ে বিএলওদের কাজ করতে হচ্ছে, অমানসিক পরিশ্রমের মধ্যে দিয়ে। যেই কাজটা করতে কার্যত 1.5 থেকে 2 বছর সময়সীমা লাগার কথা, সেই কাজ তাদের বাধ্য করা হচ্ছে 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে সম্পন্ন করার। এবং তার মধ্যে প্রথমে নির্দেশিকা ছিল 4 তারিখের মধ্যে সেই কাজ কমপ্লিট করতে হবে। হঠাৎ করে গতকালকে বলা হয়েছে যেন 25 তারিখের মধ্যেই শেষ করে ফেলা হয়। এই রিঙ্কু দেবীর চিঠি আমাদের জন্য আই ওপেনার। তার চিঠি প্রতিটা পদক্ষেপে, যেটা আমরা আপনাদের ডিসপ্লেতে দেখালাম, সেখানে তিনি বলছেন আমার এই পরিস্থিতির জন্য সরাসরি দায়ী নির্বাচন কমিশন, এসআইআরের চাপে আত্মঘাতী হয়েছেন। আমি বিজেপি নেতাদের কাছে জানতে চাই, যারা কথায় কথায় ব্যঙ্গ করছেন, আজকে রিঙ্কু দেবীর পরিবারকে কি বলবেন? রিঙ্কু দেবী তার সুইসাইড নোটে লিখছেন যে আমি একজন স্কুলে পড়াতাম, আমার স্বামী রয়েছে, আমার সন্তান রয়েছে, পুত্র কন্যা রয়েছে, আমি সুখে শান্তিতে দিন অতিবাহিত করছিলাম। আমাকে যখন বিএলওর কাজ দেওয়া হয়েছে আমি সেটাও হাসি মুখে মেনে নিয়েছিলাম। আমি বাড়িতে বাড়িতে ফর্ম ডিস্ট্রিবিউট করেছি, বাড়িগুলো থেকে ফর্ম কালেক্ট করেছি, আমাকে যেভাবে কাজ করতে বলা হয়েছে আমি করেছিলাম। কিন্তু আমার উপর যখন জোর করে ডেটা এন্ট্রির কাজ চাপিয়ে দেওয়া হলো, আমি তাদেরকে বলেছিলাম যে আমি ডেটা এন্ট্রির কাজটা জানি না, কারণ আমি কম্পিউটার বিষয়ে বিশারদ নই, এতটা পারদর্শী নই। কোনো মানুষ যদি কম্পিউটার নলেজ না থাকে সেটা তার অপরাধ হতে পারে না। আজকের যুগে আমরা সবাই টেকসেভি নাও হতে পারি, আমি হয়তো মোবাইল চালাতে পারি। আজকে আমার বাড়ির আমার মা, কাকিমা, পিসিমা, তারা সবাই মোবাইল চালাতে নাও জানতে পারে, সেটা তার অপরাধ হতে পারে না। এই যে অমানসিক চাপ, তিনি বলেছিলেন তার সুপারভাইজারদের যে আমাকে এই ডেটা এন্ট্রি এবং আপলোডের কাজটা দেবেন না। তার সুপারভাইজার, ইলেকশন কমিশনের অফিসাররা
কার্যত হুঙ্কার দিয়ে বলেছিলেন যে কাজ করতে হবে, কারণ আমাদের ওপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রেশার রয়েছে। কোন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই প্রেশার দিয়েছে যে একজন মানুষ আত্মহত্যা করতে বাধ্য হন? তার সুইসাইড নোটে সরাসরি লিখছেন, আমি বাঁচতে চেয়েছিলাম কিন্তু ওরা নির্বাচন কমিশন আমাদের বাঁচতে দিল না। এই মৃত্যুর দায় জ্ঞানেশ কুমার আপনাকে নিতে হবে। রিঙ্কু দেবী সহ যে 41 জন মানুষ, তাদের দায় আপনাকে জ্ঞানেশ কুমার, মনোজ আগরওয়াল নিতে হবে। এই মৃত্যুর দায় নিতে হবে অমিত শাহকে, ভারতীয় জনতা পার্টিকে। আর এই রাজ্যের যে সমস্ত নেতারা বড় বড় ডায়লগ দিয়ে বেড়াচ্ছেন যে বিহারে জেলে পাঠিয়েছি, এখানেও জেলে পাঠানোর ব্যবস্থা করব, আজকে পারবেন তো রিঙ্কু দেবীর পরিবারের সামনে গিয়ে দাঁড়িয়ে ডায়লগগুলো দিতে? অসহায় রিঙ্কু দেবী, তিনি ফর্ম আপলোড করতে পারেন, করবেন কোত্থেকে? সাধারণ মানুষ, আপনি যদি অনলাইন পোর্টালে ঢোকেন, চাকা ঘুরে যাচ্ছে, সার্ভারের ক্যাপাসিটি নেই। একদিনে সে 10টা 20টা ফর্ম আপলোড করতে গিয়ে তার প্রাণান্ত করা অবস্থা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিদিন টার্গেট বেঁধে দেওয়া হয়েছে 150 থেকে 200 ফর্ম আপলোড করতে হবে। 5G নেটওয়ার্ক নিয়ে ঢোকা যাচ্ছে না, সেখানে সাধারণ ফোনে 4G নেটওয়ার্ক, আপলোডই হচ্ছে না। তারপর অর্ধেক লোক জানেই না ডেটা এন্ট্রি কি করে করতে হয়। এটা তার অপরাধ হতে পারে না? এই আতঙ্কে যখন তিনি তার ঊর্ধ্বতন অফিসারদের কাছে আবেদন করলেন যে আমাদেরকে যেন এই কাজ থেকে নিষ্কৃতি দেওয়া হয়, কেন নির্বাচন কমিশন আলাদা করে স্টাফ ডিপ্লয় করবে না? নির্বাচনে যদি হাজার হাজার কোটি টাকা খরচ হতে পারে, তাহলে নির্বাচন কমিশন পার্টিকুলার ডেটা এন্ট্রির জন্য আলাদা সেটআপ কেন তৈরি করবে না? কেন বিএলওদের বাধ্য করা হবে? এই সময় বিএলওরা অধিকাংশ স্কুল শিক্ষক। পুজোর ছুটি গিয়েছে, তার আগে বন্যায় পশ্চিমবঙ্গ বিধ্বস্ত ছিল, অনেক দিন স্কুল কলেজের পঠন পাঠন বন্ধ রয়েছে। যখন ছাত্রছাত্রীরা স্কুলে পড়াশুনো করার সময় পিক সিজন, এই সময় একাডেমিক সিজন, কদিন পরে মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, টেস্ট সহ একাধিক বোর্ডের পরীক্ষা রয়েছে। সেই সময় স্কুলের শিক্ষক শিক্ষিকা যাদের স্কুলে পড়ানোর কথা, তাদেরকে বাধ্য করছে স্কুল থেকে সেই সাবজেক্টের টিচারকে তুলে দিয়ে, তারপরেও তারা গিয়েছেন। কিন্তু যে অমানসিক প্রেশার, তাদেরকে বাধ্য করা হচ্ছে সেই চাপ নিতে না পেরে, যখন একজনের পর একজন মানুষের মৃত্যুর খবর আসছে, কত হাজার মূল্যে তবে মানবে তুমি শেষে, বড্ড বেশি মানুষ যাচ্ছে বানের জলে ভেসে। কত মানুষের রক্ত চাই একটা রাজ্যের ক্ষমতা দখল করতে হবে বলে? 2021 এক কাজ করেছিলেন। ভয়ঙ্কর কোভিডের মধ্যে 7 দফায় নির্বাচন। বাংলার মানুষ বারবার করে বলেছিল এতগুলো দফাকে শেষ দিকে অন্তত ক্লাব করে দিন, যাতে কোভিড বেশি করে না স্প্রেড করতে পারে। বাংলার মানুষ আবেদন করেছিল শেষ 3টে দফাকে অন্তত ক্লাব করে দিন। না, আপকিবার 200 পার, একটা রাজ্যের ক্ষমতা দখল করতে হবে, তার জন্য নির্বাচন কমিশনকে বিজেপির দালালি করতে হবে। করেনি। বাংলার মানুষের প্রাণের বিনিময়ে আপকিবার 200 পারের স্লোগান দিয়েছিল বাংলার মানুষ, তাই ওদের বলেছিল আপকিবার বিজেপি হবে পগার পার। বাংলার মানুষ ওদেরকে পগার পার করে দিয়েছিল। আর এবার আবার এই একই কাজ করতে নেমেছে। বাংলার মানুষ ওদেরকে জানতে চাইছে, বাংলার মানুষ ওদেরকে বলতে চাইছে যে এই মৃত্যুর দায় সরাসরি জ্ঞানেশ কুমার, সরাসরি মনোজবাবু, সরাসরি অমিত শাহ, তাদের দপ্তরকে নিতে হবে। এবং যে বিজেপি ঘুরপথে আজকে এই কাজ করেছে, তাদেরকে এই মৃত্যুর জন্য দায়ভার নিতে হবে। যদি না নেয়, বাংলার মানুষ আবারও তাদের জন্য উপযুক্ত রাস্তা দেখাবে 2026-এ। একটা গান ছিল নচিকেতার, জনপ্রিয় গান, আজ থেকে 2 দশক আগে নচিকেতা লিখেছিলেন, শুধু বিষ দাও, অমৃত চাই না। সেই গানের একটা লাইন ছিল, আমার মৃতদেহে ঝুলবে নোটিশ বোর্ড, কর্তৃপক্ষ দায়ী না। আজকে বোধহয় রিঙ্কু দেবী তার মৃত্যুর মধ্যে দিয়ে প্রমাণ করে গেলেন, যারা বলছিলেন যে কোনো চাপ দেওয়া হয়নি, বিএলওদের বাধ্য করতে হবে, বিএলওদের গ্রেপ্তার করতে হবে, বিহারের মতো টাইট দিতে হবে, রিঙ্কু দেবী বোধহয় আজকে তার মৃত্যুর মধ্য দিয়ে তার জীবন শেষ করে দিয়ে প্রমাণ করে গেলেন যে আমার মৃতদেহে ঝুলবে নোটিশ বোর্ড, কর্তৃপক্ষ দায়ী না। কর্তৃপক্ষ মানে বিজেপি, কর্তৃপক্ষ মানে এই নির্বাচন কমিশন, যাদেরকে দায় নিতে হবে। দায় নেবে বাংলার মানুষ, দায় নেওয়াবে বাংলার মানুষ, দায় নিয়ে বাংলার মানুষ ওদের জন্য এসআইআর করবে। ভারতবর্ষের বুকে 2026-এ যদি এসআইআর হয়, একটা রাজনৈতিক দলের উপর এসআইআর করবে পশ্চিমবঙ্গের মানুষ, 10.5 কোটি মানুষ এসআইআর করে ভারতীয় জনতা পার্টি নামক দলটার নাম ও নিশান, অস্তিত্ব বাংলার রাজনৈতিক ইতিহাস থেকে মুছে দেবে। তার জন্য বাংলার মানুষ কিন্তু প্রস্তুত হচ্ছে। যারা বাংলার মানুষের রক্তের বিনিময়ে এই অসভ্যতম শুরু করেছে, বাংলার মানুষের মৃত্যুর জন্য দায়ী হচ্ছে, যারা বাংলার মানুষকে বাধ্য হচ্ছে মৃত্যুমুখে পতিত করতে, তাদেরকে বাংলার মানুষ 2026-এ উপযুক্ত জবাব দেবে। তার জন্য তৃণমূল কংগ্রেস তাদের পাশে ছিল,
আছে, থাকবে। আজকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকমভাবে তার শোক বার্তা জানিয়েছেন, তেমনি সরকার এবং দলগতভাবে তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে তাদের পাশে থাকবে। আমি এবার মাননীয় সাংসদ প্রতিমা মণ্ডল তাকে অনুরোধ করব তার সুচিন্তিত বক্তব্য এখানে রাখবার জন্য। ধন্যবাদ কাউন্সিলর, আমাদের মাননীয় কাউন্সিলর অরূপ চক্রবর্তী মহাশয়কে, এবং ধন্যবাদ সকল মিডিয়া, আমাদের সাংবাদিক বন্ধুদের, তারা আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছেন। আজকের আমাদের বিষয় হচ্ছে এসআইআর নিয়ে, অর্থাৎ আপনারা জানেন যে রিঙ্কু তরফদার যিনি মারা গিয়েছেন, এবং হ্যালো 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 না, অফ নেই তো, লাইট আছে তো, একদম। হ্যালো 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 হ্যাঁ, এসছে। ধন্যবাদ আমাদের মাননীয় কাউন্সিলর অরূপ চক্রবর্তী মহাশয়কে, এবং ধন্যবাদ সকল সাংবাদিক বন্ধুগণকে যারা আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছেন। আজকে আমাদের বিষয় হচ্ছে এসআইআর নিয়ে। রিঙ্কু তরফদার যিনি বিএলও ছিলেন এবং যিনি আত্মঘাতী হয়েছেন, তার শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের শক্তিই নেই, কিন্তু তিনি তার সুইসাইড নোটে যে কথাটি লিখে দিয়ে গেছেন পরিবারের জন্য, যে আমি বাঁচতে চেয়েছিলাম। আমার প্রখ্যাত পরিচালক বাংলার গর্ব ঋত্বিক ঘটকের সেই মেঘে ঢাকা তারার নিতা চরিত্রের কথা মনে পড়ছে। নিতা কিন্তু যখন টিবি রোগে আক্রান্ত, যক্ষা রোগে আক্রান্ত, এবং শেষ বেলায় তার দাদাকে লিখে গিয়েছিল যে দাদা আমি কিন্তু বাঁচতে চেয়েছিলাম। পরিস্থিতি তাকে বাঁচতে দেয়নি, সমাজ তাকে বাঁচতে দেয়নি, অর্থনৈতিক অবস্থা তাকে বাঁচতে দেয়নি। ঠিক তেমনিভাবে এই 2025 সালে এই যে নির্বাচন কমিশনার যে তড়িঘড়ি করে এসআইআর ঘোষণা করে দিলেন এবং একটা ডেডলাইন বেঁধে দিলেন, তা যেন ঠিক নরেন্দ্র মোদী যেভাবে সরকারে 2024 সালে ক্ষমতায় আসার পরে জিএসটি ঘোষণা করেছিল, নোটবন্দি ঘোষণা করেছিল, দরিদ্র অসহায় মানুষদেরকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছিল, আজ এই যে 3 জন মারা গিয়েছে বিএলও, সেই কথাই কিন্তু বলে যে তারা কিন্তু বাঁচতে চেয়েছিল সমাজে মান নিয়ে, সম্মান নিয়ে, পরিবারের সাথে। তাদের এই মৃত্যুর দায় কে নেবে? ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসের পাতায় কিন্তু লেখা থাকবে। জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনার ভারত সরকারের, এবং মনোজ কুমার আগরওয়াল যিনি পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনার, তারা কিন্তু দায়ী থাকবে, ইতিহাসের পাতায় লেখা থাকবে তাদের হাতে রক্তের দাগ লেগে আছে এবং তারা এতগুলো মানুষের মৃত্যুর জন্য দায়ী। প্রথম থেকে কিন্তু, শুরু থেকে যখন এসআইআর ঘোষণা করে তখন থেকেই কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার ভাষায় দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়েছিলেন, আমরা এই ভোটার তালিকার নিবিড় সংশোধনের কখনোই বিরোধী নই। আমরা চাই যে ভোটার তালিকার সংশোধন হোক সঠিকভাবে এবং এমনভাবেই হোক যাতে প্রতিটি ভারতবর্ষের নাগরিক তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসময় সেই আন্দোলন করেছিলেন যে সচিত্র ভোটারপত্র নিয়ে নাগরিকরা তার ভোটাধিকার প্রয়োগ করবে, কারণ গণতন্ত্রের সবথেকে বড় উৎসব হলো নির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আন্দোলনকে কিন্তু স্বীকৃতি দিয়েছিলেন তৎকালীন নির্বাচন কমিশনার টিএন সেশন, এবং তিনি বলছেন যে প্রপারভাবে, সঠিকভাবে এই ভোটার তালিকার সংশোধন হোক এবং তার জন্য 2 বছর সময় নেওয়া হোক। এত তড়িঘড়ি করে এটা করা উচিত নয়, এবং তিনি যে সঠিক সেটা প্রমাণিত হলো। 31 জন এই পশ্চিমবঙ্গের মানুষ মারা গিয়েছেন এবং 3 জন বিএলও মারা গিয়েছেন। তাহলে এই যে পরিবারে যাদের প্রিয়জনকে তারা হারালো এবং যারা রোজগারে পরিবারের একজন আর্নিং মেম্বারকে হারালো, এর দায়
কে নেবে? এটাই আমাদের কাছে প্রশ্ন, যে এর দায় কে নেবে? এর দায় নির্বাচন কমিশনার ভারত সরকারকে নিতে হবে, পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনারকে নিতে হবে। আর আপনারা বলুন যে এই পশ্চিমবঙ্গে এত যে বিজেপির লিডার আছেন, তারা একটা শব্দ উচ্চারণ করেছেন, শোক জ্ঞাপন করেছেন এই পরিবারদের পাশে তারা আছে? নির্বাচন কমিশনার বলেছেন যে না, যেটা হচ্ছে, যে এটা যারা মারা গিয়েছে তাদের জন্য সত্যিই আমরা দুঃখিত, এটা হওয়া উচিত ছিল না। কিন্তু মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিবারের পাশে, সেই শোক সন্তপ্ত পরিবারের পাশে আছে, এবং তিনি সবসময় পশ্চিমবঙ্গের নাগরিকদের বলছেন যে একটাও বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে তৃণমূল কংগ্রেস পথে আছে, পথে থাকবে, মানুষের পাশে থাকবে। আমরা কখনোই এই যারা বৈধ ভোটার তাদের নাগরিকত্ব, তাদের ভোটাধিকার আমরা হারাতে দেব না। আপনারা জানেন, শুধু মুসলমানদের কথা যারা বলছে যে এই মুসলিমরাই, এরাই হচ্ছে ঘুষপেটিয়া, কিন্তু মতুয়ারা তারা কি করেছে? তারা তো মুসলিম নয়, তারা তো হিন্দু সম্প্রদায়ের মানুষ। তাহলে তারা কেন আজ বিপদগ্রস্ত? তারা কেন আজ আতঙ্কিত? তাদের জন্য কেন ভারতীয় জনতা পার্টির যিনি মন্ত্রী মহাশয় এবং বনগাঁ থেকে নির্বাচিত সাংসদ, তিনি কি করে নিজের অফিস খুলে মতুয়াদের যিনি সংঘাধিপতি, যিনি একসময় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর, তাদের ছবি দিয়ে নিজেদের রাজনৈতিক কার্যসিদ্ধি করবার জন্য, বোকা বানানোর জন্য, অর্থ রোজগার করবার জন্য 100 টাকা করে ফর্ম নিয়ে ফিল আপ করছেন? আপনি বলুন, সেই ফর্মের বৈধতা আছে? যেটা ভারত সরকারের দ্বারা স্বীকৃত ফর্ম নয়। একজন পার্টি অফিস থেকে একজন পার্টির নেতার এবং ভারতীয় জনতা পার্টির মন্ত্রী তিনি কি করে নিজে যে সংগঠনের, সেই সংগঠনের গুরুদেবের ছবি ছাপিয়ে মানুষের কাছ থেকে টাকা নিয়ে বলছে এই ফর্ম ভরো, তাহলে তোমার নাগরিকত্ব দেব? আমার তো মনে হয় তাকে অ্যারেস্ট করা উচিত। ভারতীয় জনতা পার্টি যারা আছেন, যে এইভাবে মানুষকে বোকা বানাচ্ছেন, আজকে যারা বিপদাপন্ন আতঙ্কগ্রস্ত মানুষ, তাদেরকে কোথায় কার বলেইছে? এটা নির্বাচন কমিশনারের দায়িত্ব নয়, এটা নির্বাচনের কমিশন এবং ভারত সরকারের দায়িত্ব নয় যে ভারতবর্ষের প্রতিটি নাগরিকের সুরক্ষা দেওয়া, প্রতিটি নাগরিকের ভোটাধিকারকে আমি সুরক্ষিত রাখব। এটাই আমার বলবার বিষয়। মমতা ব্যানার্জি ছিলেন, এবং আপনারা জানেন যে 2021 সালে তারা এসেছিলেন বাংলায়। নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভারতবর্ষের যত ইউনিয়ন মিনিস্টার আছেন সকলে এসেছেন, এবং বিজেপি শাসিত রাজ্য যেগুলো তার মুখ্যমন্ত্রীরা এসেছিলেন, এবং এসে কি বলেছিলেন? যে এইবার আমরা 200 নিয়ে যাব, সিট নেব। এবং শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বয়ং প্রধানমন্ত্রী তিনি ক্রিটিসাইজ করেছিলেন। তিনি বলেছিলেন, দিদি ও দিদি, এমনভাবে ব্যঙ্গ করেছিলেন যে যার জবাব পশ্চিমবঙ্গের মানুষ, যারা দেবী দুর্গাকে পূজা করে, যারা বিশ্বাস করে মহিলার শক্তিকে, মহিলারকে সম্মান দিতে, তারাই কিন্তু তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছে। সর্বোচ্চ সংখ্যক ভোট দিয়ে, রেকর্ড সংখ্যক আসন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য বিধানসভায় নির্বাচিত করেছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছে যে পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের পাশে তিনি থেকে তাদেরকে সরকারের সমস্ত রকম প্রকল্পের সুবিধা দিয়ে, সুযোগ দিয়ে তাদের জীবন জীবিকাকে সুরক্ষিত করেছে। শান্তির মধ্যে দিয়ে তারা যাতে পশ্চিমবঙ্গে বাস করতে পারে সেটা নিশ্চিত করেছে। 2024-এ সেই একই ঘটনা হয়েছে। লোকসভা ইলেকশনে তারা হেরে গিয়েছে। এটা আসলে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্যই এই পশ্চিমবঙ্গের উপরে। কিন্তু দেখুন, আসামে কিন্তু ভোট আছে, আসামে কিন্তু এসআইআর চালু করার কথা বলেনি, অন্য রাজ্যের কথা বললেও আসামে খুব শীঘ্রই ইলেকশন 2026, তাহলে সেখানে কিন্তু এসআইআর এর কথা বলেনি, কারণ সেখানে তাদের গভর্নমেন্ট রয়েছে। যে সমস্ত রাজ্যে তাদের গভর্নমেন্ট নেই, সেখানেই তারা এই ধরনের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য এই ধরনের হঠকারী সিদ্ধান্ত নিয়েছে। আমরা এই সিদ্ধান্তের
তীব্র বিরোধিতা করছি। এবং যদি যদি আমাদের কোনো বৈধ ভোটারের নাম যায়, আমরা আন্দোলন করছি। আবারও বলছি, আন্দোলন আগামী দিনেও সংগঠিত হবে আরও জোরদার করে। আপনারা হেরে গিয়ে শুধুমাত্র 100 দিনের টাকা নিয়ে নেবে, পানীয় জলের টাকা বন্ধ করে দেবে, গরিব মানুষের মাথার আশ্রয় কেটে নেবে, এগুলো বিজেপিই পারে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ক্ষমতায় আছেন, যিনি নেত্রী, তিনি পশ্চিমবঙ্গের সুরক্ষা, সকল মানুষের সুরক্ষা দিয়ে চলেছে। আমার এইটুকু বক্তব্য। এরপরে আমাদের 2002 সালের যে লিস্টটা বেস্ট লিস্ট করা হয়েছে, সেই লিস্টে অসঙ্গতি দেখা যাচ্ছে বহু ক্ষেত্রে। ইতিমধ্যে আমরা দল থেকে জানিয়েছিলাম যে কুচবিহার থেকে শুরু করে উত্তর 24 পরগনার অশোকনগর, একের পর এক বিধানসভায় সেই লিস্টে দেখা যাচ্ছে শয়ে শয়ে ভোটারের নাম সেখানে অনুপস্থিত। এই ডিসক্রিপেন্সি সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। প্রচুর ভোটার যাদের দেখা যাচ্ছে 1995 সালের ভোটার কার্ড ইস্যু করা রয়েছে, তাদের 2002 এর লিস্টে নাম নেই। সেই মানুষগুলো যাবে কোথায়? আবার উল্টো দিকে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে ঘুষপেটিয়াদের ভোটার লিস্ট থেকে বার করতে হবে। তো ভালো কথা, তো ঘুষপেটিয়া ভোটার লিস্ট থেকে থাকবে কে বলেছে? কেউ বলেনি। কিন্তু আমরা তো দেখলাম হরিয়ানার নির্বাচনে ব্রাজিলের মডেল এসে ঘুষপেটিয়া হয়ে 22টা বিধানসভায় ভোট দিয়ে গেছে। তো ঘুষপেটিয়া কিরকম হয় আমরা জানতে চাইছি ভারতীয় জনতা পার্টির কাছে। গতকালকেই আমরা সাংবাদিক সম্মেলন করে বলেছিলাম যে স্বরূপনগরের বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য সুভাষচন্দ্র মণ্ডলের কথা। যেই সুভাষচন্দ্র মণ্ডল পশ্চিমবাংলায় সুভাষচন্দ্র মণ্ডল হয়ে বিজেপির পঞ্চায়েত সদস্য, তিনি বাংলাদেশের সাতক্ষীরায় সুভাষ মণ্ডল। বাংলাদেশের ভোটার লিস্টেও তিনি রয়েছেন, ভারতবর্ষের ভোটার লিস্টেও তিনি রয়েছেন। তিনি কি ঘুষপেটিয়া, নাকি বিজেপির পঞ্চায়েত সদস্য বলে তিনি ঘুষপেটিয়া নন? আমরা জানতে চাই কোট আনকোট বনগাঁ দক্ষিণের বিজেপির বিধায়ক স্বপন মজুমদার, বনগাঁ দক্ষিণের বিজেপির বিধায়ক স্বপন মজুমদার, যার নামের শংসাপত্র সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, শেখ হাসিনা যেখান থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতেন বাংলাদেশে গোপালগঞ্জ, সেখানকার নিজামকান্তি ইউনিয়ন পরিষদ, তার সভাপতি মোহাম্মদ রবিউল শেখের প্রত্যয়ন পত্রে দেখা যাচ্ছে স্বপন কুমার মজুমদার সেখানকার বাসিন্দা। কিছুদিন আগে পর্যন্ত সে বাংলাদেশের বাসিন্দা ছিল। তাহলে বাংলাদেশের বাসিন্দা ওই স্বপন মজুমদার, যার বাবার নাম মিলে যাচ্ছে, যার বাকি সমস্ত ডিটেল মিলে যাচ্ছে, সে কি করে পশ্চিমবাংলায় এসে বনগাঁর ভোটার লিস্টে ভারতীয় হয়ে যায়? এবং সে কি করে বিজেপির এমএলএ হয়ে যায়? বিজেপির এমএলএ হলে কি ঘুষপেটিয়া কোটায় স্পেশাল ডিসকাউন্ট আছে, না জিএসটি রেটে নতুন ছাড় আছে? আমাদের জানতে ইচ্ছে করছে। ওই একই নিশীথ প্রামাণিক, জেসেনক নন, একেবারে খোদ স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন, অমিত শাহের ডেপুটি ছিলেন, হাফ প্যান্ট হলেও তো বেশ ওজনদার হাফ প্যান্ট ছিলেন তিনি। নিশীথ প্রামাণিক কুচবিহারের সাংসদ, তার বাড়ি কোথায়, জন্ম কোথায়? বাংলাদেশে। এমনকি এ রাজ্যের বুকে বর্তমানে যিনি বিজেপির পর্যবেক্ষক বিপ্লব কুমার দেব, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার বাড়ি কোথায়? বাংলাদেশের চাঁদপুর। একদিনে 37 বার উইকিপিডিয়ার পেজ আপডেট করতে হয়েছে, একদিনে। কেন? কারণ তার বাড়ির পরিচয়, তার পূর্বপুরুষের ইতিহাস, তার নিজের জন্মস্থান লুকোনোর জন্য। তাহলে এরা কি ঘুষপেটিয়া, না এরা ঘুষপেটিয়া নন? আমরা দায়িত্ব নিয়ে বলছি যে আমরা চাই প্রতিটা বৈধ ভোটার ভারতবর্ষের ভোটার লিস্টে থাকবে। কোনো বৈধ ভোটারকে কোনো রকম ম্যাল প্র্যাকটিস করে যদি নাম বাদ দেওয়ার পরিকল্পনা হয়, তৃণমূল কংগ্রেস রাস্তায় থেকে আন্দোলন করবে, গণতান্ত্রিকভাবে আন্দোলন করবে, আইনের পথে আন্দোলন করবে। তার সাথে সাথে আরও একটা জিনিস আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ আমরা সাম্প্রতিক অভিজ্ঞতায় দেখেছি বিহারের নির্বাচনে যে বিহারের বুকে যারা ভোট দিয়েছেন, বিজেপির বড় বড় নেতাদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিজেপির সাংসদ, বিজেপির মন্ত্রীরা যারা কদিন আগে দিল্লির নির্বাচনে ভোট দিয়েছেন, তারাই এসে বিহারের নির্বাচনে ভোট দিয়েছেন। একের পর এক বিজেপির নেতারা তারা নিজেরাই সেলফি পোস্ট করেছেন। দেখা যাচ্ছে দিল্লিতে ভোট দিয়ে ছবি পোস্ট করেছেন, আবার বিহারে ভোট দিয়ে ছবি পোস্ট করেছেন। তাহলে কদিন আগে যখন বিহারের ভোট হয়ে গিয়েছে, আমরা তো বড়বাজারের উদাহরণ চোখের সামনে দেখলাম। বড়বাজারে যখন এনুমারেশন ফর্ম দিতে যাওয়া হয়েছে, জোড়াসাঁকোয়, জোড়াবাগানে, বিভিন্ন অঞ্চলে যখন যাওয়া হয়েছে, তখন দেখা গেছে তাদের একটা বড় অংশ অ্যাবসেন্ট। বিএলও গিয়ে তাদের বাড়িতে খুঁজে পায়নি। কেন? কারণ তারা বিহারে ভোট দিতে গেছেন। তাহলে বিহারে ভোট দিতে গেছেন, এনুমারেশন ফর্ম নিয়ে বিএলও পৌঁছেছে, মানে এ রাজ্যের ভোটার লিস্টেও তার নাম রয়েছে। আমরা বলতে চাই এসআইআর প্রসেস যে জ্ঞানেশ কুমার বলেছিল জিরো এরার, বিহারের ক্ষেত্রে পুরোটাই ছিল এরার। বিহারে জীবিত মানুষকে মৃত দেখানো হয়েছে,
পশ্চিমবাংলার ভোটার লিস্টে যার নাম রয়েছে, বিহারের ভোটার লিস্টে তারা ভোট দিতে গেছে, দিল্লির ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তারা বিহারে ভোট দিয়েছে। এই তথ্য বিজেপির নেতারা প্রমাণ করেছেন। আমরা আশঙ্কা করছি আগামী দিন পশ্চিমবাংলার নির্বাচনে, যেহেতু পোর্টাল অনলাইনে খুলে দেওয়া হয়েছে, এই ধরনের কোনো কাজ করা হবে না। তো যদি হয় তাহলে কিন্তু সর্বশক্তি দিয়ে রক্ষা হবে। অনলাইন পোর্টালের সুযোগ নিয়ে বিহারের বা উত্তরপ্রদেশের বা রাজস্থানের, যেখানে ডবল ইঞ্জিনের এদের কোট আনকোট বিকাশ, সে বিকাশ ভারতবর্ষের মানুষের নাবিশ্বাস উঠছে, সেখান থেকে ভোটার এন্ট্রি হবে না। তো যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরের মঞ্চে আজ থেকে 1 বছর আগে বলেছেন যে রাজস্থানের ভোটার বালুরঘাটের ভোটার লিস্টে, গুজরাটের ভোটার উত্তরবঙ্গের ভোটার লিস্টে কি করে ঢুকছে, আজকে যদি অনলাইন অ্যাপ্লিকেশনের সুযোগ দিয়ে যারা কদিন আগে বিহারের নির্বাচনে ভোট দিয়েছে তাদের নাম যদি আবার পশ্চিমবাংলার ইলেকটোরাল লিস্টে তুলে দেওয়া হয়, সেটার বিরুদ্ধেও কিন্তু সমানভাবে প্রতিবাদ হবে। যারা এ রাজ্যের বৈধ বাসিন্দা, যারা রেসিডেন্ট পার্মানেন্ট, তারাই এ রাজ্যের ভোটাধিকারের অধিকারী হবে। একদিকে যেরকম কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া তৃণমূল কংগ্রেস রুখবে, তেমনি আরেক তার সাথে সাথে জাল ভোটারকে ঢুকিয়ে দেওয়ার অপচেষ্টাও কিন্তু তৃণমূল কংগ্রেস সর্বশক্তি দিয়ে রুখবে। আমি আরেকটি বিষয় আপনাদেরকে তুলে ধরব, যে রানাঘাট থেকে নির্বাচিত সাংসদ জগন্নাথ সরকার, তিনি, আপনারা সকলেই দেখেছেন, তিনি প্রকাশ্য সভায় বলেছেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে ভারত এবং বাংলাদেশের মধ্যে কোনো সীমান্ত থাকবে না। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন যে পশ্চিমবঙ্গের সীমান্তকে ঘেরা যাচ্ছে না, সীমান্তকে রক্ষা করা যাচ্ছে না, ঘুষপেটিয়ারা আসছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের সরকারের অসহযোগিতার জন্য। তাহলে আমার প্রশ্ন, তাদেরই সাংসদ বলছে যে ক্ষমতায় এলে সীমান্ত মুছে দেওয়া যাবে, তাহলে এই বিজেপির সাংসদ কি জাতীয়তাবাদে বিশ্বাস করে না? তাহলে তারা এই দুই দেশকে এক হয়ে যাবার কথা বলছে, তাহলে এই সাংসদকে কেন ভারতীয় জনতা পার্টি তার সাংসদ পদ থেকে বহিষ্কার করছে না? এটাও আমাদেরকে জানতে চাই, এবং এটাই ভারতীয় জনতা পার্টি জবাব দিক, যে আপনারা পশ্চিমবঙ্গকে দায়ী করছেন যে কোনো সময় যা খুশি বলে চলেছেন আমাদের মুখ্যমন্ত্রীকে, আমাদের সরকারকে, আর আপনাদেরই সাংসদ, আপনাদেরই বিধায়ক, আপনাদেরই মন্ত্রীরা তারা এই ধরনের কথা বলে চলেছে। কেন জগন্নাথ সরকারকে, যিনি জাতীয়তাবাদে বিশ্বাস করেন না, যিনি প্রকাশ্য সভায় বলে চলেছেন যে সীমান্ত থাকবে না আমরা যখন ক্ষমতায় আসব, তাহলে তাকে কেন বহিষ্কার করা হবে না? এটা আমার প্রশ্ন রইল। এই অভিযোগটা শুভেন্দু অধিকারী যার নাম বললেন তাকে বলুন যে তার বাড়ির পরিবারের কাছে গিয়ে করতে, কারণ এই সইটা, এই চিঠিটা নিজে হাতে যিনি লিখেছেন তার নাম রিঙ্কু তরফদার, বিএলও, কৃষ্ণনগরে। আজকের ঘটনা, নিজে হাতে চিঠি লিখে জানাচ্ছেন আমার এই পরিণতির জন্য দায়ী নির্বাচন কমিশন। শুভেন্দু অধিকারী বা বিজেপির নেতাদের যদি হিম্মত থাকে, তার পরিবার, তার স্বামী, তার সন্তানদের কাছে গিয়ে প্রশ্নটা করুক। শুভেন্দু অধিকারীর মুখের মতো জবাব সেই মানুষগুলোই দেবেন যাদের প্রাণের বিনিময়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে ভারতীয় জনতা পার্টি। বাংলার মানুষের রক্তের বিনিময়ে ক্ষমতা? আরে বাংলা যদি ব্রিটিশকে তাড়াতে পারে, বাঙালি যদি স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিতে পারে, তুমি দেরানার বিজেপি কোন হরিদাস পাল? বাংলা ব্রিটিশকে তাড়িয়েছে, বাংলা মীর জাফরকে কোনোদিন ক্ষমা করেনি। আজও যদি সংখ্যালঘু পরিবারে কোনো সন্তান জন্মায়, মা বাবা তার নাম মীর জাফর রাখে না, আর আগামী দিনে কোনো হিন্দু পরিবারে যদি পুত্র সন্তান জন্মায়, মা বাবা হয়তো তার নাম শুভেন্দু রাখবে না। রাহুল সিনহা সন্দেহ প্রকাশ করছেন, ওনার স্বামী, ওনার সন্তান, ওনার ছেলে মেয়ে তারা জানাচ্ছেন মা আত্মহত্যা করেছে এই সুইসাইড নোট লিখে। তারা বলছেন, মানে রাহুল সিনহার কথা গ্রহণযোগ্য হবে না তার স্বামী আর সন্তানের কথা গ্রহণযোগ্য হবে? এই যায় তো বিজেপিকে নিতে হবে। আসলে বিজেপি
এই ঘটনার পরে এটাই এদের চরিত্র, বেআব্রু হয়ে গেছে ভারতীয় জনতা পার্টি। এরা রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য যেন তেন প্রকারেণ আজকে বাংলার মানুষের জীবনকে বলি দিতে পিছপা হননি। তার জন্য আজকে এই ধরনের নোংরা রাজনীতি করতে হচ্ছে এই রাহুল সিনহা, এই ভারতীয় জনতা পার্টির নেতাদের। আগামী দিন এই জন্য বাংলার মানুষ ঘাট ধাক্কা দেবে। এই জন্যই আমরা ওদের বাংলা বিরোধী জমিদার বলি। যখন বাংলার মানুষ যন্ত্রণায়, বাংলার মানুষ কষ্টে, তখন এরা জমিদারি আচরণ ফলাচ্ছে। যে মানুষটা মরে গেছে তার পাশে সহানুভূতি নেই। দিদি যেরকম বললেন, প্রতিবাদী একজন মানুষের পরিবারের পাশে গিয়ে ভারতীয় জনতা পার্টিকে দাঁড়াতে দেখেছেন? এরা তো কেউ তৃণমূল কংগ্রেস করে না, এরা তো সাধারণ মানুষ, এরা তো সাধারণ স্কুল শিক্ষক শিক্ষিকা। এরা কেউ তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে যাচ্ছেন না। যে মানুষগুলো মারা গেছেন তারা তৃণমূল কংগ্রেস করেন না। হতে পারে তাদের মধ্যে কেউ বিজেপির সমর্থকও থাকতে পারে, কিন্তু বিজেপির কোনো নেতাকে দেখেছেন তাদের পরিবারের পাশে গিয়ে দাঁড়াতে? এই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ওদেরকে বাংলা বিরোধী জমিদার বলেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সরকারের পক্ষ থেকে সরকার নিশ্চিতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। দলগতভাবে নিশ্চিতভাবে দল, আমরা সেই পরিবার প্রশাসনের পাশে, পরিবারের পাশে আছি। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, মুখ্যমন্ত্রীও বারবার বলেছেন, দেখুন ক্ষতিপূরণ মানুষের জীবনটাকে ফিরিয়ে আনতে পারে না, কোনো মানুষের প্রাণ ফিরিয়ে আনা যায় না। আপনি হয়তো ক্ষতিপূরণ দিয়ে সাময়িকভাবে সেই পরিবারের পাশে থাকার একটা চেষ্টা করতে পারেন। তৃণমূল কংগ্রেস তো সেই চেষ্টাটুকু অন্তত করেছে। ভারতীয় জনতা পার্টির কথা ভাবুন তো, এতটা নির্লজ্জ। একজন মানুষের প্রতি সহানুভূতি জানানো তো দূরের কথা, তার আগে বলছে সিবিআই তদন্ত। পরিবারের ওই সন্তানটার মুখের দিকে ভাববে না? একবার তার স্বামীর কথা ভাববে না যে মানুষটা চলে গেল? ন্যূনতম সহানুভূতিটুকু তো আগে জানাতে পারত। সেটা না জানিয়ে এই যে কাকচিল শকুনের রাজনীতি, এই যে অতৃপ্ত প্রেতাত্মা ভারতীয় জনতা পার্টি, এটাই প্রমাণ করে এরা কতটা বাংলা বিরোধী। আমি আবারও বলছি, ক্ষতিপূরণ সেই পরিবারটার পাশে থাকার একটা প্রয়াস মাত্র, সেই মানুষটাকে ফিরিয়ে আনা যাবে না। আমরা পারবো না রিঙ্কু তরফদারকে ফিরিয়ে আনতে, আমরা পারবো না যে মানুষকে, প্রদীপ কর থেকে শুরু করে ক্ষিতীশ মজুমদার যারা চলে গেছেন তাদেরকে ফিরিয়ে আনতে তার পরিবারের কাছে, কিন্তু তারা চলে গেছেন ভারতীয় জনতা পার্টি আর নির্বাচন কমিশনের অত্যাচারে। রাহুল সিনহা তার আগে বরঞ্চ একটা শ্বেতপত্র প্রকাশ করুক, উনি কতবার নির্বাচনে দাঁড়িয়েছেন, কতবার জামানত বাজেয়াপ্ত হয়েছে এবং আগামী কতবার জামানত ওনার বাজেয়াপ্ত হবে, সবার আগে সেই শ্বেতপত্রটা প্রকাশ করুন। এটা বিজেপির পুরনো লবি আর নতুন লবির মধ্যে এত অন্তর্দ্বন্দ্ব। এখন রাহুল সিনহা নিজেই কিংকর্তব্য, মাঝখানে বহুদিন বসতে পারছিলেন না, এখন আবার পার্টি অফিসে একটু আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসির মতো পার্টি অফিসে বসেছেন। উনি এর আগে বোধহয় রেকর্ড আছে, ওই রেকর্ড বোধহয় পশ্চিমবাংলার আর কেউ ভাঙতে পারেনি, 7 বার না 8 বার উনি হেরেছেন। উনি আগে নিজের দলের মধ্যে কনফিডেন্স আদায় করুন, তারপর ওনার প্রশ্নের বাকি উত্তর দেবো। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। ব্রিটিশদের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়েছেন এবং বাংলার যে স্বর্ণযুগের তিনি যে নাম লিখে দিয়ে গেছেন ইতিহাসের পাতায়, যে তিনি লড়াই করেছেন বাংলার জন্য। আর এই মুর্শিদাবাদ কিন্তু বিখ্যাত একজনের জন্য, সিরাজউদ্দৌলার জন্যও যেমন, এবং সিরাজউদ্দৌলা যে লড়াইকে তিনি যে হেরে গিয়েছেন যার কারণে, এবং কেউ কোনো পরিবারের মানুষ, সংখ্যালঘু পরিবারের মানুষ যে নাম রাখে না, মির্জাফর, শুভেন্দু হলো সেই মির্জাফর বাংলায়। শুভেন্দু হলো সেই মির্জাফর যে যেখানে যাবে, তৃণমূলে ছিল, চলে গিয়েছে, আমাদের তো ভালোই হয়েছে, সেটা আপনারা দেখছেন বারে বারে নির্বাচনে। বিজেপিতে গিয়েছেন যখনই বিজেপির জমানত জব্দ হতে শুরু করেছে। বিজেপির আকাশে কালো মেঘের ঘনঘটা যদি হয়ে থাকে, সেটা শুভেন্দুর জন্য, ওই মির্জাফরের জন্য। আর আপনি আগে একটা প্রশ্ন করলেন যে যেখানেই মৃত্যু হয় সেখানেই তৃণমূল কংগ্রেস ছুটে যায়। না না, বিজেপি করেছে। হ্যাঁ, আপনি প্রশ্নটা করেছেন, বিজেপি এটা বলেছেন। সেই বিজেপি বন্ধুদেরকে জানিয়ে দিই যে 2021-এ যখন কোভিড হয়েছিল, সেকেন্ড ওয়েভে যদি খবরের কাগজের পাতা খুলে দেখেন, উত্তরপ্রদেশের এলাহাবাদের গঙ্গার তীরে হাজার হাজার লক্ষ মানুষের যখন মৃতদেহ পড়েছিল, খবরের কাগজের পাতায় লেখা ছিল যে আজ মনে পড়ছে কুরুক্ষেত্রের গান্ধারীর সেই শোক বার্তা,
যে যেদিকে তাকাই চারিদিকে শুধু দেখি প্রিয়জনের লাশ। কোভিডেও আমরা প্রিয়জনের লাশ দেখেছি, কোভিডে মৃতদেহ দেখেছি। যদি কেউ মানুষের পাশে থেকে থাকে, সেখানে যোগী আদিত্যনাথ সরকারে ছিল, ওখানে যায়নি, তিনিই করেছেন ওই ব্যবস্থা। মানুষকে ন্যূনতম মরে যাবার পরে যার শেষ অধিকার সৎকার, সেটা পায়নি। আর মমতা বন্দ্যোপাধ্যায় কোভিডের সময় পশ্চিমবঙ্গের মানুষের পাশে থেকেছেন, স্বাস্থ্য ব্যবস্থাকে মজবুত করেছেন। আর এখনো যদি যেটা নির্বাচন কমিশনের এই হঠকারী সিদ্ধান্তের ফলে যে এসআইআর এর জন্য যে মানুষ মারা যাচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী তিনিই কিন্তু তাদের পাশে আছেন। এর ইতিহাসের পাতায় যদি কালো অক্ষরে কারোর নাম লেখা থাকে, তাহলে ভারতীয় জনতা পার্টির নাম লেখা থাকবে, অমিত শাহর নাম লেখা থাকবে, নরেন্দ্র মোদীর নাম লেখা থাকবে, আর নির্বাচন কমিশনার ভারত সরকারের তাদের নামও লেখা থাকবে, এবং পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনারের নামও লেখা থাকবে। ভালোই তো হয়, এই প্লেনের দাম, টিকিটের দাম বেড়ে যাচ্ছে, সাধারণ যাত্রীরা উঠতে পারছেন না, তারা আসবেন, অ্যাভিয়েশনের একটা ডিপার্টমেন্টে তার হবে, এবং পশ্চিমবঙ্গ যে পর্যটন কেন্দ্র অত্যন্ত ভালো, আসবেন। আগে বলতেন, কি বলতেন আপনারা সকলেই জানেন, জয় রামের স্লোগান দিতেন, তাই তো? এখন বলছেন জয় মা দুর্গা, জয় মা কালী। এবং আগামী দিনে এই ভারতীয় জনতা পার্টি হেরে যাবে 2026 সালে, তারা কিন্তু বলবে জয় বাংলা। জয় বাংলাই তাকে বলতে হবে। এরা পশ্চিমবঙ্গের সংস্কৃতি জানে না, পশ্চিমবঙ্গের কৃষ্টি জানে না, পশ্চিমবঙ্গের শিক্ষা জানে না, বাংলা ভাষাকে অপমান করে, বাংলার সকল মনীষীদের অপমান করে। এই স্বাধীন তো রাজা রামমোহন রায়ের নামে, মাইকেল মধুসূদন দত্তের নামে তারা বাজে কথা বলছেন। অর্থাৎ বাংলার মনীষী কারোর কথা জানে না। বিদ্যাসাগরের মূর্তি যারা ভাঙে, তারা এই কথা বলছে। আসুন, আমরা সকলে সাদরে গ্রহণ করছি, পশ্চিমবঙ্গের মানুষও সাদরে গ্রহণ করবে। এসে যান, দেখে যান, হিন্দিতে কথা বলে যান, মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করুন। সেই সময় 2021-এ তিনিই ছিলেন পশ্চিমবঙ্গের, শুধু নয় সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, যারা মহিলাকে সম্মান দিতে জানে না। এবং পশ্চিমবঙ্গের মেয়েরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে একাই, তারাই সামলে দেবে। ছেলেরা তো আছে, তারাই সামলে দেবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আবারও 2026 সালে আবারও চতুর্থবারের জন্য বিধানসভায় মধ্যমণি করে পাঠাবে, এবং রেকর্ড সংখ্যক, তিনি 3বার যে রেকর্ড নিয়ে এসেছেন সংখ্যায় আসন নিয়ে, এবারে আরও অধিক সংখ্যক রেকর্ড নিয়ে আসবে, এবং বিজেপির মুখে কালো কালি লাগিয়ে দিয়ে আবার দিল্লিতে পাঠিয়ে দেবে। না, রাজ্যপাল যে অনলাইন সার্ভে করবেন, এটা সংবিধানের কোন ধারায় আছে আমার জানা নেই। মানে রাজ্যপালকে যে অ্যাডিশনাল এই দায়িত্ব সংবিধান কবে দিল আমি জানি না, কিন্তু আমি বলবো এই অনলাইন সার্ভেতে যেন একটা অ্যাডিশনাল প্রশ্ন রাখা হয় যে রাজভবন কি মহিলাদের জন্য নিরাপদ। সেই সার্ভেটা যেন ওই প্রশ্নটাও রাখা হয়, যাতে সাধারণ রাজ্যের মহিলারা তারাও মতদান করতে পারেন যে রাজভবন কিন্তু মহিলাদের জন্য নিরাপদ কি নিরাপদ না। আশা করব সেখানে ভোটে আবার জুয়াচুরি করবেন না, যেরকমভাবে অন্য জায়গায় ইভিএম এর মধ্যে জুয়াচুরি করার চেষ্টা করেন। আর আরেকটা প্রশ্ন, আপনি যেটা আগে বলছিলেন যে বিভিন্ন নেতারা আসবেন, আমি শুধু জানতে চাইবো আপনার সংবাদ মাধ্যমের মাধ্যমে সেই নেতাদের মধ্যে কি ইন্দ্র সিং পারমার, মানে যিনি উচ্চশিক্ষামন্ত্রী বিজেপির, যিনি কদিন আগে রাজা রামমোহন রায় সম্পর্কে কুৎসিত মন্তব্য করেছেন, তিনিও কি বাংলায় ভোট প্রচারে আসবেন? বা বিশেশ্বর কাগেরি, যিনি কর্ণাটকের বিজেপির সাংসদ, যিনি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমনকে জাতীয় সঙ্গীত রাখা যাবে না, তিনিও কি আসবেন? কারণ বিজেপি বাংলা এবং বাঙালিদের কীরকম সম্মান করে। হেমন্ত বিশ্ব শর্মা কি আসবেন, যিনি বলেছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গান গাইলে এফআইআর হবে? কারণ ওটা নাকি অন্য দেশের জাতীয় সঙ্গীত। ভাবুন, দেশটা তৈরি হলো 1971-এ, আর রবীন্দ্রনাথ গানটা লিখেছেন 1905 সালে, যখন বঙ্গভঙ্গ হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে। রাম জন্মানোর আগেই রামায়ণ লিখে ফেলছে। তা আমরা জানতে চাই এই বাংলা বিরোধী জমিদাররা এরা কি এ রাজ্যের প্রচারে আসবে? তাহলে আমাদের আর আলাদা করে প্রচার করতে হবে না।
উনি তো লাস্ট বেশ 4-5 মাস ধরে অনেকগুলো ধামাকা করছেন। ধামাকা তো সাধারণত একবার দুবার হয়, বারবার ধামাকা হলে ধামাকাটার গুরুত্ব থাকে না। আর এই বিষয়ে মানে ওই আগ বাড়িয়ে কোনো মন্তব্য না করে উনি কি করছেন আগে জেনে নিই, তারপর দল এই বিষয়ে উচ্চ নেতৃত্ব যা সিদ্ধান্ত নেওয়ার তারা জানাবেন। হ্যাঁ, ছবিটা, হ্যাঁ দিদি একটা ধরো, হ্যাঁ এটা তুমি ধরো, হ্যাঁ দাঁড়িয়ে না, হ্যাঁ দাঁড়িয়ে, হ্যাঁ বসে বসে বসে